দর্শক, আজকের বার্তা কক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব সরকারের 6 মাসের অর্থনীতি নিয়ে। 6 মাস মূল্যায়নের জন্য যথেষ্ট কিনা সেই আলোচনা তো করা যেতে পারে, কিন্তু যেহেতু মানুষের প্রত্যাশা অনেক বেশি এবং অর্থনৈতিক পরিস্থিতি এমনই যে মানুষ আসলেই একটা কিছু দৃশ্যমান দেখতে চায়, সে কারণে 6 মাসের আলোচনাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই জন্য যে আমরা এ থেকে বুঝতে চাই যে এর পরের 6 মাস, তার পরের 1 বছর কিভাবে যাবে। কারণ শুরুটা তো আমরা নিশ্চয়ই অনেক ভালো দেখতে চাই। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজকে আছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নতুন করে আসলে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তাও একটু অল্প করে বলি। তিনি অবশ্যই অর্থনীতিবিদ, সবাই জানেন, জননীতি বিশ্লেষক। উনি সেন্টার ফর পলিসি ডায়ালগের একজন সম্মাননীয় ফেলো, এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং অন্তর্বর্তী সরকারের সময় যে একটি শ্বেতপত্র হয়েছিল সেই কমিটির উনি প্রধান ছিলেন। আরও অনেক পরিচয় আছে, এটা দিতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। তার চেয়ে আমরা বরং সরাসরি আলোচনায় যাই, সেটাই ভালো। ডক্টর দেবপ্রিয়, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সময় দেওয়ার জন্য। আপনার কাছে আমার প্রথমেই জানার ইচ্ছা যে আপনি কিভাবে 6 মাসের মূল্যায়ন করবেন। ধন্যবাদ মাসুম আমাকে ডাকার জন্য। বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এটাকে এক একজন এক একভাবে দেখেন, দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে এবং এর সাথে নির্ভর করে যে কি প্রসঙ্গে সেই মন্তব্যটা করা হচ্ছে, কি প্রেক্ষিতে যে মন্তব্যটা করা হচ্ছে, সেটা একটা দেখার বিষয়। এবং সেখানে বোঝার ব্যাপার হচ্ছে যে যে সরকার একটা নির্দিষ্ট পরিস্থিতিতে এসেছে, নির্দিষ্ট উত্তরাধিকার নিয়ে এসছে, নির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি নিয়ে এসছে এবং জীবন আচরণের ক্ষেত্রে বাংলাদেশে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এসেছে। তো সেই রকম একটা উচ্চাসার জায়গায় আবার অপরদিকে এরকম বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার ভিতরে সে গত 6 মাস কাটিয়েছে এবং কিছু কিছু অভাবনীয় পরিস্থিতির ভিতরে মোকাবেলা করতে হয়েছে, যেমন বৈশ্বিক পরিস্থিতি, বিশেষ করে জ্বালানির বিষয়টি, এবং একই রকমভাবে আঞ্চলিক বিভিন্ন সমস্যাও এসছে প্রতিবেশীদের সাথে, শুধু যে ভারত তা না, রোহিঙ্গা সমস্যা ইত্যাদি রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে যেটা মনে হয় যে যেই সমস্ত আকাঙ্ক্ষা ওনারা করেছেন সেই আকাঙ্ক্ষাগুলো প্রকাশের চেষ্টা হয়েছে, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে কোথায় কোথায় যেন হোঁচট খেয়েছে। এইটা একটা বড় বিষয় যে আপনি অনেক সময় হয়তো চান কিন্তু করতে পারেন না। এইরকম একটা পরিস্থিতির মধ্যে অনেক সময় আমার কাছে, আমার দৃষ্টিতে সেরকমভাবে এসেছে বলে মনে হয়। হোঁচট কেন খেলো বলে আপনার মনে হয়? এখন প্রস্তুতি, এই হোঁচট খাওয়ার সক্ষমতা, ব্যাপারে দক্ষতা, কোন জায়গার সমস্যা আসলে? আমি জানি এই প্রশ্নটাই আপনি এরপর করবেন। আমার মনে হয় যে একটা হলো পরিস্থিতির সম্মুখ উপলব্ধির ক্ষেত্রে ওনাদের কোথায় যেন ঘাটতি ছিল এবং পরিস্থিতি এখন যেভাবে মন্ত্রী মহোদয়রা বলছেন যে এই খুবই খারাপ পরিস্থিতি ওনারা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। দেখুন, ওনারা তো উত্তরাধিকার সূত্রে কি পেয়েছেন তার তো কোনো দলিল ওনারা তৈরি করেননি। এ কথা আমি আগেও বলেছি যে ওনাদের তো কোনো শ্বেতপত্র নাই। হ্যাঁ, এবং এটার কিছুটা হয়তো ওনাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে, তত্ত্বাবধায়ক সরকারের প্রতি ওনাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা বোধহয় নিশ্চিত না। আর দ্বিতীয়ত যেটা মনে হয় সেটা হলো যে এই পরিস্থিতির বেঞ্চমার্ক যেটাকে বলি, সেটার উপলব্ধিতে অসুবিধা ছিল, যেটা মন্ত্রীরা দেরিতে এসে বলছে, এখন এসে বলছেন 1 বছর 2 বছর পারবো না ইত্যাদি। এটা একটা। দ্বিতীয়ত আমার মনে হয় যে যেই প্রক্রিয়াতে ওনারা এটা বাস্তবায়ন করবেন, প্রশাসন, সেই প্রশাসনের ক্ষেত্রে পূর্ণ স্বস্তিদায়ক অবস্থা ছিল না, এটা নাই। এবং আমরা জানি যে এই সমস্ত কাজ করার ক্ষেত্রে আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে এটা পরিষ্কারভাবে দেখেছি যে আমলাতন্ত্র কিভাবে আপনার কাজের গতিকে শ্লথ করে দেয়। এটা তো ওনাদের হয়েছে এবং আমলাতন্ত্রের ভিতরে আপনার এই তাদের মায়নাপত্র ইত্যাদি বিষয়াদি রয়েছে, রাজনৈতিক ওনার বিভিন্ন ধরনের যোগাযোগের বিষয়ে সন্দেহবাতিকতা আছে, এটা একটা। আর তৃতীয়ত আরেকটা, সেটা হলো আপনার তৃণমূল পর্যায়ে এটাকে বাস্তবায়ন করার জন্য আমলাতন্ত্রের বাইরে আইন শৃঙ্খলা একটা বড় বিষয় এবং তৃণমূল পর্যায়ে আইন শৃঙ্খলা আপনার যেটাকে আমরা বলি সরবরাহ ব্যবস্থা, সেখানে চাঁদাবাজি, আপনার সেই বালু মহলের কথা বলেন, সেইটার বলেন, অন্যান্য ক্ষেত্রেও
অনিশ্চয়তা, সেই অর্থে বাজার অর্থনীতিকে চালু রাখার ক্ষেত্রে যে নিরাপত্তার প্রয়োজনটা করে সেইটা সেটা ফিরে আসেনি। এবং এটার ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে যে দুর্বলতাটা ছিল পুলিশ প্রশাসনকে নতুন করে সাজানোর ক্ষেত্রে, সেটাও এটার ভিতরে একটা ভূমিকা পালন করেছে। তো আমি যেটা বলতে চাচ্ছি, সমস্যার সম্মুখ উপলব্ধির ক্ষেত্রে ওনাদের ঘাটতি ছিল, বাস্তবায়ন করার ক্ষেত্রে ওনাদের আমলাতন্ত্র ইত্যাদির ক্ষেত্রে, এবং তৃণমূল পর্যায়ে আইন শৃঙ্খলা সহ ওনাদের দলীয় কর্মকাণ্ড এটাকে উপকার করেনি। না, আমি যদি একটু জানতে চাই ছোট করে, সেটা হচ্ছে যে যখন নির্বাচন হয় তখন কিন্তু বিএনপির বিরুদ্ধে নির্বাচনের ক্ষেত্রে একটা বড় অভিযোগ বলেন বা একটা প্রচারণা ছিল, সেটা হচ্ছে চাঁদাবাজি, এবং অনেক জায়গায় এর একটা প্রভাব ছিল কিন্তু নির্বাচনের ফলাফলে। সুতরাং তারা যে জিনিসটা জানেন না, বোঝেন না, তা তো ছিল না। তাহলে করতে পারলো না কেন? আপনি আমলাতন্ত্রের কথা বলছেন, ওরাই কি প্রধান বাধা? না, আমার মনে হয় যে অনেক ক্ষেত্রেই যে সাংগঠনিক পরিস্থিতিকে গুছিয়ে তোলার ক্ষেত্রে যে সমস্ত তৎপরতা করে, এবং সর্বোচ্চ হলো যে ওনাদের জাতীয় সম্মেলন করার ব্যাপার, ওই প্রক্রিয়াটার ভিতর দিয়ে না এখনও সম্পন্ন হয়নি বলে আমি সেই জায়গাটাতে ওনাদের একটুখানি ছাড় দিতে রাজি আছি যে ওনারা এটা করে শেষ করতে পারেননি। আর দ্বিতীয়ত হলো যে সব ক্ষেত্রেই যে ওনাদের সামাজিক নিয়ন্ত্রণ আছে বা রাজনৈতিক নিয়ন্ত্রণ আছে এটা তো দেখছি না। আমি তো দেখছি 1 নম্বর ব্যক্তি একটা কথা বলেন, সেটা ওনারা শুনে গিয়ে কাজের ভিতরে ওটা ওনারা প্রয়োগ করেন না। সে তো আইন শৃঙ্খলায়, মানে আমি বাজার অর্থনীতি চলবে আর আপনি বিনিয়োগের নিরাপত্তা দিবেন না, ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা দিবেন না, এটা হতে পারে না। এইটা তো আমরা আগের থেকে শিখে এসেছি। ছোট করে একটা জিজ্ঞেস করি, একটা হচ্ছে যে আমরা যখন প্রথম এই 6 মাসে আলোচনা শুরু করেছিলাম, আমরা প্রথম আলোতে যে প্রথম রিপোর্ট যেটা করেছিলাম রাজনীতি নিয়ে, তার প্রধান কথাটাই ছিল যে দল কি সরকারের মধ্যে ঢুকে গেল কি না। সেটার একটা ফল শুধুমাত্র যে রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায় তা না, অর্থনৈতিক ক্ষেত্রেও দেখা যায়। আপনি একটু কিছুটা ইঙ্গিত করলেন, এটা হচ্ছে এটা নিয়ে যদি আরেকটু বলেন। এক আর 2 নম্বর হচ্ছে যে আসলে আমরা জানি যে এখনো বলা হয় যে উত্তরাধিকার সূত্রে তো একটা খারাপ অর্থনীতি পেয়েছে, অবশ্যই পেয়েছে, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, বা আমরা এটা নিয়ে সমালোচনা করি। উত্তরাধিকার সূত্রেও পেয়েছে এবং সাম্প্রতিককালে বৈশ্বিক পরিস্থিতিও এটাকে ভোগান্তি করেছে। উত্তরাধিকারের অজুহাত আসলে কতদিন পর্যন্ত গ্রহণযোগ্য হয়? খুবই ভালো বিষয় এটি আপনি বলছেন। আমি প্রথমে সরকারের ভিতরে দল ঢুকে যাওয়ার কথা আমি বলি। সেটা হলো যে ঐতিহাসিকভাবে দেখা গেছে যে দলের সাধারণ সম্পাদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে। আমরা এখন অপেক্ষা করে আছি এইবারের প্রতিক্রিয়া কোথায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী সাধারণ সম্পাদক হন, নাকি সাধারণ সম্পাদক স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের মন্ত্রী হন, এটা আমরা দেখার জন্য অপেক্ষা করে আছি। তো এইটা একটা বড় বিষয় ছিল। কিন্তু আমাদের ধারণা ছিল যে বিএনপি বলেছেন, আমি কোথায় বলেছিলেন, কোথায় কখন, আমি এটা দেখতে হবে ওনাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল কিনা, এক নেতা এক পদ। এক নেতা এক পদ, এটা পৃথিবীর বিভিন্ন দেশে এটা কার্যকর করার চেষ্টা হয়েছে এবং এটা সুফল পাওয়া যায়। তখন এটাকে যেটা হয় যে সরকারের যে সমস্ত অকৃতকার্যতা সেটা সোজাসুজি এসে দলের উপর বর্তায় না, এবং বিরোধী দলের পক্ষ থেকে তীক্ষ্ণ সমালোচনা করে সরকার পতনের আন্দোলনের ডাকের বিপরীতে একটা গঠনমূলক কথাবার্তা ওটার ভিতরে থাকে, এবং সরকারের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এক ধরনের অভ্যন্তরীণ জবাবদিহিতার সৃষ্টি হয়। সেইটা ওনারা রাখবেন, এটা প্রত্যাশা আমাদের ছিল। তো সেইটা এখন বোঝার ব্যাপার হয়েছে, কিন্তু অস্বস্তির জায়গা অন্য জায়গা থেকে হয়েছে। আপনি এক নেতা এক পদের বদলে উপরন্তু আপনি কি করলেন, আপনি এই জায়গায় অস্বস্তির জায়গা আসছি। সেটা হলো যে আপনি পদে দখলকারী রাজনীতিবিদদের আপনি সরকারি প্রতিষ্ঠানের প্রধান বানালেন। এইটা তো কোনো সময়, মানে ওই যে স্বার্থের দ্বন্দ্বের কথা আমরা বলি, পরিষ্কারভাবে এটা এলো। হ্যাঁ, আপনার আস্থাভাজন লোক দিতে হবে, কিন্তু সেই লোক দায়িত্ব নেওয়ার পরেও আপনার পদ ছাড়ছে না, এটা আমাদের অস্বস্তির জায়গা হলো। একই রকম হলো যে আপনি বিশ্ববিদ্যালয়ে এতগুলো ভাইস চ্যান্সেলর আপনি দিলেন, যাদের দিলেন তারা হয়তো নিঃসন্দেহে সংগ্রামী মানুষ, তাদের ত্যাগ আছে, তারা দলের নেতৃত্ব দিয়ে ধরে রেখেছে এতদিন, কিন্তু এটা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বিদ্যার ব্যাপারটা একটু গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তো এই জায়গাগুলোতে আমার যদি আপনি 6 মাসের একটা জায়গার আপনি বলেন, কোথায় যেন সদিচ্ছা বাস্তবায়নের ক্ষেত্রে একটা ঘাটতি দেখতে পাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী খুব বড় গলায় বলেছেন যে বাংলাদেশ প্রথম
এবং এখানে মেধার ভিত্তিতে আমরা একটা প্রতিযোগিতা সক্ষম অর্থনীতি গড়ে তুলব। আমি যদি বলেন এই 6 মাসে মেধাকে সমর্থন করা হচ্ছে, এই ক্ষেত্রে ওনারা এখনও কুণ্ঠিত বলে আমার কাছে মনে হচ্ছে। এখনও সেই পুরনো তরিকার সেই যে ধরনের কৌশলপত্র দিয়ে আগাচ্ছে বলে মনে হয়। এইটা অর্থনীতির জন্য কোনোভাবেই উপকারী না। এটা আবার একই সাথে আমি এইটুকু বলবো, অনেকগুলি মানুষ এসছেন, বিদেশ থেকে এসেছেন, তাদের অনেকেই ভালো যোগ্যতা সম্পন্ন মানুষ, এবং তারা যদিও বাংলাদেশে হয়তো অনেক দিন ছিলেন না, কিন্তু আকাঙ্ক্ষা আছে পরিবর্তনের। সে পরিবর্তনের কিছু কিছু দেখছি, শুনছি, যোগাযোগ হচ্ছে, সেটাও আবার আমি দেখছি এটার ভিতরে। আপনার মনে রাখতে হবে যে 350 এই যে আমার সংসদ সদস্য আছে, তার কত 225 জন না 30 জন তারা নতুন, এবং ওইটার অন্তত 1/3 আছেন যারা জীবনে কোনোদিন প্রতিষ্ঠান পরিচালনা করেন নাই। সেহেতু ওনাদের ওইটুকু সময় বোধহয় একটু দিতে হবে আমার কাছে মনে হয়। আমরা এই আলোচনায় আবার আসব। আমরা ছোট্ট একটা বিরতি দিচ্ছি, খুব ছোট বিরতি, আমরা এখনই ফিরে আসছি। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। ডাক্তার দেবপ্রিয়, আমরা আবার আলোচনায় ফিরে আসি। আপনি একটু পুরনো ধারায় কথা বলছিলেন। আপনি কিছুদিন আগেও বলেছেন যে পুরনো ধারার অর্থনৈতিক ব্যবস্থাপনা, হ্যাঁ, সেই জায়গায় ফিরে যাওয়ার আশঙ্কা আপনি করেছিলেন। এখন আপনি সেই কথাই বলছেন। মানে আমি এটাকে আপনাকে এভাবে বলি মাসুম, হ্যাঁ, সেটা হলো যে দেখুন বিগত সরকার কি করেছিল, পতিত সরকার, তারা আপনার উন্নয়নের এমন একটা বয়ান তৈরি করেছিল যে বয়ান এখন আমরা জানি যে অনেকখানি ফাঁপা ছিল। হ্যাঁ, তার 7% প্রবৃদ্ধির মাত্রা বলেছে, যেটা 4-4.5-এর বেশি না। তো এইটা দিয়ে ওনারা ওনাদের রাজনৈতিক যে বৈধতার ঘাটতি ছিল সেটাকে পূরণ করতে চাইতেন। এই সরকার তো সেই সমস্যা নেই, ওনারা একটা নির্বাচিত বৈধ সরকার এখানে অবস্থান করছেন। ওনাদের খুব দ্রুত জনতুষ্টিবাদী পদক্ষেপের ব্যাপারে তো প্রয়োজন করে না। দেখুন আপনি কি বলি আমি, এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যেটা সবাই আলোচনা করেন, আমরাও করি। আমরা একটা সুরক্ষার পক্ষপাতী, একটা মানবিক অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করার জন্য আমরা এটা বলি। এটার সাথে আমরা তো শতভাগ একমত। এবং সেটার জন্য কিভাবে একটি অভিন্ন তথ্য ভাণ্ডার গড়ে তুলতে হবে এবং কিভাবে এটার জবাবদিহিতার ভিতরে রাখা যাবে, স্থানীয় সরকারের মাধ্যমে এটাকে কিভাবে দেখভাল করা যাবে, এগুলির ব্যাপারেও আমাদের বিভিন্ন বক্তব্য আমরা উপস্থাপন করেছি। কিন্তু এটা কয়টা মানুষের আলোচনা হচ্ছে? সেটাই। আপনার যদি 20 লক্ষ 22 লক্ষ মানুষ যদি আপনার শ্রমের বাজারে প্রবেশ করে, তাহলে আপনি কার কথা বেশি চিন্তা করবেন? আপনাকে তো বারবার ওই গণ আন্দোলনে বৈষম্য বিরোধী ছেলে মেয়েগুলো যারা কোটার জন্য, চাকরির জন্য কথা বলেছে, তাদের হয় আপনি চাকরি দেবেন, নয় উদ্যোক্তা বানাবেন। তো সেই জায়গাটাতে তো নজর সেইভাবে হলো না এই সময়কালে। আপনি লক্ষ্য করে দেখেন, সরকারের মন্ত্রীরা গর্ব করে কোনটা বলে? তারা কি বলে এতগুলো মানুষের কর্মসংস্থান করতে পেরেছি? ওই কর্মসংস্থানের যে হিসাব ওনারা দিয়েছেন সেটাও তো ঠিকমতো কেউ উত্থাপন করেন না। সেহেতু বিনিয়োগ কর্মসংস্থান হলো আপনার চালিকা শক্তি অর্থনীতির। সামাজিক সুরক্ষা হলো ওইখানে আপনার যদি যে দুঃখগ্রস্ত আছে ওখানে আপনি টেপ লাগাবেন, তাই না? ওনারা কি করলেন? জনতুষ্টিবাদী পদক্ষেপের ভিতরে গেলেন। দেখেন বাজেটের কথাও বললাম, বাজেটে বলেছিলাম আপনি সত্যি কথা বলেন জনগণকে, কষ্টে এই উত্তরাধিকারের কথা এখন কেন বলছেন? আপনি আগে 6 মাস আগে কেন বললেন না? আমি তো একটা দলিল করার কথা যে আমি বললাম, তাহলে আপনি ওখানে বলতে পারতেন দেখেন আমি কি পেয়েছি, 1 বছর কিছু দিতে পারবো না। এই কথা তো আপনি 6 মাস আগে বলেননি, এখন বলছেন ঠেকে। এবং আমরা বলেছি কি বাজেট এমন করেন না যে বাজেটে আপনার বাস্তবায়ন হবে না। এটা বিগত সরকারে আমরা দেখেছি। আপনি এমন একটা করের লক্ষ্যমাত্রা দিলেন 1.5 গুণ করে, এটা তো আপনি পারবেনও না। তো ওই টাকা কোথায় যদি আপনার না আসে, আপনি খাটবেন কোথায়? এই যে এখন আপনি সরকার এখন দিতে পারছে না একটা পে স্কেল, একটা যে বেতন কাঠামো, যেটা দেওয়া খুবই দরকার, কারণ ওনারা 10 বছর ধরে ওনারা কোনো বেতন বৃদ্ধি সেভাবে পান নাই, টুকটাক এই যে সুবিধা ছাড়া। এটা দিতে হবে, ওনাদের মানবতার জীবনের ভিতরে ফেলে দিয়েছি। আমি শুধু উচ্চদের কথা বলি না, সেদিন আমি কোথায় পিএটিসিতে পড়াতে গেছিলাম লেকচার দিতে, এই পে স্কেলের উপরে বেরোনোর সময় আমাকে একজন দারোয়ান বলতেছে, স্যার আমি পেঁপে আর আলু খেয়ে কতদিন থাকবো?
বুঝতে পেরেছেন? মানে আপনার তো বুঝতে হবে সরকারি কর্মকর্তাদের কত ধরনের ওখানে ওটার ভিতরে স্তর আছে। আছে, আমি ওটার কোনো উত্তর দিতে পারিনি। আমি তো এর আগে বুঝিয়ে এসেছি বাজেট ঘাটতি বাড়ানো যাবে না, এইটাতে কিভাবে মুদ্রাস্ফীতি হবে ইত্যাদি, কিন্তু ওর কথার সামনে আমি অসহায় হয়ে গেছি। উত্তর বুঝতে নেই, পেরেছেন? হ্যাঁ। এই সরকার এটা গুছায় শুরু করেনি। ওনারা অন্য জায়গায় ওনারা মনে করেছেন মানুষকে উচ্চাশা দিতে হবে ইত্যাদি। আপনি লক্ষ্য করে দেখেন, এই যে জ্বালানি সংকট এটা হলো, জি, এটা আপনি 6 মাস আগে বুঝতে পারেন নাই? কেয়ারটেকারের আমলে যখন আরেকটা এলএনজি বাতিল করা হলো, তখন আপনি বুঝতে পারেন নাই যে এটার ফলাফল কি হবে? এখন আপনি ফল কি পৃথিবীব্যাপী গুঁজে বেড়াচ্ছেন, যখন হরমুজ পোড়ানো বন্ধ হয়ে গেছে, এর ভিতরে আমেরিকার সাথে চুক্তি করেছেন, সেই চুক্তি আপনি তো বাতিল করেন নাই। আপনার তো জ্বালানির ক্ষেত্রে আপনার যেই সমস্ত সুযোগ ছিল, নমনীয়তা ছিল, সেগুলো আপনার আটকে সেটা গেছে। নাই। হুম। সো আপনি দেখেন, তো আপনি কি ঠিকমতো কাজ করেছেন কিনা, আমি এটাই প্রশ্নটা করছি ওনাদের ওখানে। আপনি একই রকমভাবে দেখেন, এখন আগামীতে আমার ফসল আসবে, আমন আসবে, এটার ভিতরে চারা রোপা হচ্ছে, এখন আপনি এরপরে সার পাবেন কি পাবেন না, কারণ গ্যাসের থেকে আপনি সার কারখানা বন্ধ করে এখানে এই জায়গাটাতে আমরা দিচ্ছি। তো আপনার তো একটা সমন্বিত পরিকল্পনার দরকার ছিল, এবং এইটার ক্ষেত্রে আপনার সমন্বয় দরকার ছিল। আপনি 28+28 56 জন ওখানে আছেন, দুই স্তর বিশিষ্ট একটা মন্ত্রিসভা আছে, আরেকটা হলো পরামর্শক সভা আছে। এই দুই পরামর্শক সভাকে আবার পরিচালনা করার জন্য বিশেষ সহকারীরা আছেন। এইগুলিকে আপনি মিলিয়ে এমন একটা পরিস্থিতির ভিতরে আছে যে সমন্বয় একটা বড় বিষয় হয়ে গেছে। আপনি লক্ষ্য করে দেখেন, এই যে এখন জ্বালানি আমদানি করবেন, জি। এর সাথে হলে অর্থায়নের বিষয় আছে, হ্যাঁ। তাহলে আপনার ব্যাংকিং খাতে তারল্যর বিষয় আছে। ওইটা আপনি যখন মেলাতে পারছেন না, এখন আপনি ব্যক্তি খাতে দিয়ে আমদানি করার চেষ্টা করছেন। কাকে দিয়ে আমদানি করছেন সেই নামগুলো তো খুব সুখকর খুব না। ভালো না, এই তো আপনি দেখেন আপনার বদনাম হয়ে যাচ্ছে। এখন হয়ে যাচ্ছে যে আপনি এখন তাহলে পুরানা অলিগার্কদের নিয়ে আসার জন্য, ওই সমস্ত ধরনের নিয়ে আসার জন্য, একটা- দেখেন আপনি সমন্বয়ের অভাবে আরেকটা উদাহরণ দিই। আপনি নিজে আইন করলেন যে পুরনো মালিকরা আসতে পারবেন, 2 মাস আবার পরে আপনি পরে এসে বাতিল 2 করতে মাস হলো। পরে এসে আপনি বুঝলেন এটা টিকবে না, আপনার নাইনকে আপনি সংশোধন করে আবার আপনি ওটাকে পুরো দেখেছেন সমন্বয়ের অভাব। লক্ষ্য করে দেখেন, আপনাকে আরেকটা সমন্বয়ের অভাব বলি। আপনি মুদ্রানীতি তৈরি করলেন, জি। হ্যাঁ, এর জুন মধ্যে পর্যন্ত, আবার আপনি জুলাই মাসে 2 সপ্তাহ পরে হ্যাঁ, আবার সুদের হার বাড়ায় দিলেন। হ্যাঁ। আপনি বুঝতে পারছেন না? আমি বলতেছি এখানে সমন্বয়ের অভাব, এবং দুঃখের সাথে বলতে হয় অনেক ক্ষেত্রে সক্ষমতার অভাব। এই সক্ষমতা দক্ষতার অভাবও এই সরকারকে পীড়িত করছে বলে আমার ভয়। এই আলোচনায় আমরা আবারও ফিরবো। আমরা আবার একটা ছোট্ট বিরতি নিচ্ছি, এখনই ফিরে আসছি। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। তাহলে আপনি যে সমন্বয়ের অভাবের কথা বারবার বলছিলেন, এবং আমি এখন দক্ষতা- শেষে এসে সক্ষমতার হ্যাঁ, ঘাটতির সক্ষম- কথাও সেখান থেকে বললাম। আবার সক্ষমতার অভাবের জায়গায় চলে এসেছেন। তাহলে মানে ওয়ে আউট টাইম আমি সামনে কি করতে হবে, কারণ মাত্র তো 6 মাস গেছে, নিশ্চয়ই সরকারের কাছে অনেক সময় আছে। হ্যাঁ, অনেক সময় বা 6 মাসের যে মূল্যায়ন সেটা আমরা করছি, সরকার কি এই 6 মাসের আচ্ছা মূল্যায়ন নিজেরা দেখেন, করছে? করেছে সরকার, তার মূল্যায়ন করেছে, পুস্তিকা বের করেছে। সেই পুস্তিকার মধ্যে যা আছে সেটা তো মানে অতীতেও যে ধরনের পুস্তিকা বের হয়েছে, এবারও সেই একই ধরনের একটা পুস্তিকা বের আপনাকে আমি হয়েছে। আগেই বলেছিলাম, সেই পুরনো প্লেবুক, এই হ্যাঁ। কৌশলপত্র ধরে, নির্দেশিকা ধরেই হয়তো আগাচ্ছে। আমার প্রশ্নটা হলো, একটা নির্বাচিত অভ্যুত্থান উত্তর সরকার এর আচরণ এরকম কেন হবে? সে সত্য কথা সত্যভাবে বলবে, এবং সে মন জয় করার ক্ষেত্রে তার বাস্তবতাকে দিয়ে মানুষেরকে সে ধৈর্য ধরতে বলবে, সাহসী বক্তব্য দেবে। হ্যাঁ, এটা কালকে একজন দেখলাম নেতা বলেছেন, আমাদের ম্যানিফেস্টো তো পুরোটাই বাস্তবায়ন করে ফেলেছি, তার চেয়েও বেশি করেছি। ওনার তো সময় জ্ঞান আছে বলে আমার কাছে মনে হলো না, বুঝতে পেরেছেন? কিন্তু আবার আমি উৎসাহিত হই কোথায়, যে প্রধানমন্ত্রী নাকি মন্ত্রিসভার কার্যাবলী মূল্যায়ন করছেন, মূল্যায়ন করবেন, এটা শোনা শুনছি। যাচ্ছে। উনি নাকি একটা পদ্ধতি আবিষ্কার করেছেন, গোপনভাবে নাকি এগুলি হচ্ছে, আরও কত ধরনের কমিটি হচ্ছে ইত্যাদি। তারপরে রাজনৈতিক ওনার মন্ত্রিসভার পরিবর্তন হবে 6 মাসের ভিতরে। কারণ আমি তো পতিত সরকারের প্রধানমন্ত্রীর কাজ দেখেছিলাম, উনি ওনার কোনো কাজের কোনো সংশোধন প্রয়োজন এটা মনে করতেন না, মনে করতেন কারণ না। উনি চরম এবং সত্য, ওনার সিদ্ধান্তের কোনো ভুল থাকতে পারে না। কিন্তু এই সরকার যদি সত্যি সত্যি 6 মাসের মাথায় কাজের মূল্যায়নের ভিত্তিতে তারা মন্ত্রী পরিষদকে জবাবদিহি করেন, এটা তো বিরাট ব্যাপার হবে আমি মনে করি। এবং এটা নিঃসন্দেহে আমি আশা করব
পরিবর্তনগুলো ভালো হবে, কারণ পরিবর্তন হলেই যে ভালো হবে ভালো হয় তা এমন কোনো নিশ্চয়তা সেই অর্থে নাই। এবং এই পরিবর্তনগুলো শুধু মানুষের পরিবর্তনের বিষয় না। আমি তো বললাম যে আপনি তো এখন আড়াইতলা মন্ত্রিসভা নিয়ে চলছেন, তো ওইটার থেকে এখানে থেকেও একটা এইখান থেকেও তো আপনার এখানে একটা একটা সংস্কার দরকার। এইটা তো একটা, এটারও একটা মূল্যায়ন করতে হবে। মানে উনি প্রধান ব্যক্তি, শুধু ব্যক্তি মন্ত্রণালয়ের মূল্যায়ন করবেন আর কাঠামোটার মূল্যায়ন করবেন না, যেটার ভিতরে এটা চলছে, এইটা তো হবে না। কারণ ওই কাঠামোর মূল্যায়নটাও সাথে লাগবে, যেইভাবে এই আড়াইতলা মন্ত্রিসভা চালানো হয়েছে সেইটাকে কিভাবে আগামী দিনে কার্যকরভাবে হবে কি হবে না। এবং সেটার সাথে আমি ওই আবার ফিরে আনবো, সদিচ্ছার আরও কত জোরদার করতে হবে, সক্ষমতা কোথায় বাড়াতে হবে, এবং একই সাথে কিভাবে আপনার এই সমন্বয়টাকে শক্তিশালী করতে হবে। আমরা তো আলোচনাটা একটু অন্য দিকে নিয়ে যাই, সেটা হচ্ছে ধরেন আমরা তো অনেক সমস্যার কথা বললাম, আপনি একটা পদক্ষেপের কথা বললেন, এই যে মূল্যায়ন। এরপর যদি আমি যদি হাতে গুনে বলি যে আমি পরেরটা কি হবে, হ্যাঁ, তারপরেরটা কি হবে, না না, আপনার মাসুম ভালো কথা। আমি অর্থনীতির মানুষ, আমি আপনাকে বলি, হ্যাঁ আমি মনে করি যে এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে অর্থনীতির এখন যা অবস্থা, আমি আর্থিক খাতের কথা বলছি, একটা কোর বাজেট তৈরি করা দরকার। একটা মৌলিক বাজেট হবে যেইটাকে সে রক্ষা করবে। কারণ যেই বাজেট করেছে এটা আমরা 3 মাসের মাথায় বুঝছি এটাকে রক্ষা করতে পারবে না। সে যেই জায়গাটা রক্ষা করবে, তার যেই সমস্ত প্রাধিকারগুলো আছে সেই প্রাধিকারগুলোকে ঠিক রাখার ক্ষেত্রে তাকে রক্ষা করতে হবে। সে এখন যেই রিকভারি পিরিয়ড বলেছে, জি। পুনরুত্থানের হ্যাঁ। যেটা, সেটার ভিতরে এই বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ। এই বাজেটটার জন্য যদি উনি সংশোধনের জন্য আগামী মার্চ পর্যন্ত অপেক্ষা করেন, দেরি হয়ে যাবে। এটা করতে হবে। দ্বিতীয়ত হলো অর্থনীতির ভিতরে স্বচ্ছতা আনতে হবে। এবং ওনাদের দেখেন কোনো রোড ম্যাপ নাই। আপনি জ্বালানি বা বাজেটের সময়ও করেছিলেন। হ্যাঁ, এটাও তখনও বলেছি, জ্বালানির দেখেন তখন যদি এই রোড ম্যাপ করতো, যদি এই আর্থিক খাতের সংস্কার, সব বিচ্ছিন্নভাবে পদক্ষেপগুলো হচ্ছে। হ্যাঁ, আজকে দেখলাম এসিসির আরও কতগুলো মানুষের চাকরি চলে গেছে। তো এগুলির তো একটা রোড ম্যাপ লাগবে। লোকের অর্থনীতিতে আমি প্রথমে বলেছি না, নিরাপত্তা যে একটা বড় জিনিস, জি। আরেকটা হলো আপনার ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা। এটা হলো ইংরেজিতে যেটা বলে প্রেডিক্টেবিলিটি। আপনার ভবিষ্যতের সম্ভাব্যতা সম্বন্ধে পরিষ্কার থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনার রোড ম্যাপ লাগবে। আপনার তা না হলে বিনিয়োগও হবে এইটা হবে না। আপনার ব্যাংকিং খাতেরও কোনো রোড ম্যাপ নাই, আমার এনার্জিরও কোনো রোড ম্যাপ নাই, এবং কিছু বিচ্ছিন্নভাবে জাতীয় রাজস্ব বোর্ড করেছে ইত্যাদি ইত্যাদি। এটা আমার দুটো। আর 3 নম্বর হলো যে আমাদের যে আইন আছে 1991-এর, সেটা হলো আর্থিক ব্যবস্থাপনা সরকারের সুশাসনের ব্যাপারে। সেইটাতে 3 মাস পর পর প্রতিবেদন দিতে হবে। এবং আমি প্রত্যাশা করব যে ওনার বাজেট উত্তর, মাননীয় অর্থমন্ত্রীর এই বাজেট উত্তর যে অভিজ্ঞতা এবং এই যে সমন্বয়, এই যে সক্ষমতা, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি, ভূকৌশলগত পরিস্থিতি অঞ্চলে, এইগুলিকে সমন্বয় করে ওনার এইটাকে বলা দরকার সংসদের সামনে। এবং যাতে ওনার একার দায়িত্ব না হয়, এটা সংসদের দায়িত্ব হতে হবে। এবং বিরোধী দল বারবারই এই আলোচনার জন্য চাইছে। হ্যাঁ। আর আমার প্রধানমন্ত্রী বলেছেন, চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমাদের কাছে ভালো কিছু থাকলে আমি করব। দুটোই আমার কাছে ভালো লেগেছে। প্রধানমন্ত্রী চ্যালেঞ্জটাও আমার ঠিক মনে হয়েছে, ওনাদের প্রস্তাবটাও, আকাঙ্ক্ষাটাও তো, কারণ আমরা সবসময় চেয়েছি সংসদে এটাকে নিয়ে আসার জন্য। তো আমি মনে করি ওইটাকে সামনে রেখে, এটা তো অগস্ট মাস, সেপ্টেম্বরের শেষ নাগাদ, আগামী 1 মাসের ভিতরে এই কর্মপরিকল্পনাগুলো যদি ঠিকমতো গুছিয়ে আনা যায় এবং এটাকে সংসদে নিয়ে যাওয়া যায়, তাহলে এটার পরিস্থিতি হবে আমাদের। আপনি মনে রাখবেন যে যেই 3টি বৈদেশিক সংস্থা বাংলাদেশের অর্থনীতির সভরেন ক্রেডিট রেটিং করে, আমাদের যে মূল্যায়ন করে, তারা সকলেই আমাদের অবনমন করেছে। এবং সে অবনমনে তারা বলছে যে এই অর্থনীতির ফিরে আসার সম্ভাবনা আরও বেশি সময় লাগবে। তো সেই ক্ষেত্রে যে বিনিয়োগের কথা আমরা বলছি, এবং সরকারের আগ্রহ কম নাই, এবং উদ্যোগও খুব ভালো, বিনিয়ন্ত্রণ এবং বিরাশকরণ করছে ইত্যাদি, এগুলি আছে। কিন্তু আমি ওইটার ভিতরে কোথায় যেন একটা ফাঁক দেখছি। ওই যে বারবার যে কথাগুলো আপনি বলছেন, ওগুলিতে আপনি সদিচ্ছা দিয়ে আপনি ওইটিকে ইংরেজিতে বলে ওয়াকিং দ্য টক, আপনি যা বলেন তা আপনি করেন কিনা, এবং সেটা করার জন্য আপনার ওই আবার সদিচ্ছা এবং সক্ষমতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমি বলে আমার কাছে মনে হয়। সে তো আগামী 1 মাস এই সরকার
এই পরিস্থিতিকে গুছিয়ে নিয়ে এসে নিজেদের পুনর্মূল্যায়ন করবে কিনা, শুধু ক্যাবিনেট পুনর্মূল্যায়ন না, হ্যাঁ, সিস্টেমটা পুনর্মূল্যায়ন করবে কিনা, ওনার ব্যবস্থাপনার উনি যেভাবে দেশ চালাচ্ছেন সেটাকে পুনর্মূল্যায়ন করবেন কিনা, এটা একটা সুযোগ বলে আমি সেপ্টেম্বর মাসকে দেখছি। না তাহলে এখন যে সমস্যাগুলোর মধ্যে আমরা আছি, বিশেষ করে জ্বালানির কথা যদি বলি, খুবই মানে আজকেও ধরেন দুইটা এলএনজি টার্মিনালে আজকে কিছুক্ষণ আগের খবর একটা বন্ধ হয়ে গেছে। সুতরাং গ্যাস সংকটটা কালকে আর বেশি বাড়বে বলে আমাদের আশঙ্কা। সেটাগুলো একটা বিনিয়োগ আপনার কথা বললেন যে আমি যেহেতু গ্যাসের কথা তুললেন, জি। একটা পাদটিকা দেই। জি আমরা তো সবাই জানি পতিত সরকারের আমলে কেমন করে বাপেক্সকে চালু না করে, বিনিয়োগ না করে, কেমন করে আমদানি লবির কাছে জিম্মি করে আমরা ফেললো জিম্মি হয়ে দেশটাকে। গেলাম। তো এখনো গত আবার 6 আমদানির মাসে কথাই আপনি বলছি। বলেন কয়টা আপনি মানে আমার কাছে খুব জানা নেই, অন্য আপনি জানতে পারেন, কয়টা আপনার কূপ খনন হয়েছে এবং তার ভিতর থেকে ট্রান্সমিশন লাইন সঞ্চালনের কি ব্যবস্থা হয়েছে ইত্যাদি ইত্যাদি। এখানে তো বিদেশি বিনিয়োগও বড় রয়েছে। এই ক্ষেত্রে বিদেশি আমরা যদি ব্যর্থ হই, এইটার অনেক খারাপ সিগন্যাল যাবে অন্যান্যদের কাছে। কোথায় যাবে? কারণ এখন আমরা সমুদ্রে গ্যাস খুঁজছি। জি এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে 2 বার আমরা টেন্ডার দিয়েছিলাম, কেউ যায় নাই। এইবার আসবে বলে আমরা আশা করছি। ধারণা তো করছি। এই পুরা জ্বালানির আমরা একদিকে যেমন সোলার বা ইয়েতে যাচ্ছি, কিন্তু একই সাথে মনে রাখতে হবে যে আপনার যে নিরাপত্তার জন্য ওই মানে আমাদের মূল ভূখণ্ডে এবং সমুদ্রে গ্যাস আহরণ করা, গ্যাস এইটা একেবারেই জরুরি ব্যবস্থা হিসেবে আমাদের দেখতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, জ্বালানির ক্ষেত্রেও এই সময়কালে একটা প্যাকেজ দেওয়ার ব্যাপার কিন্তু সেভাবে রয়ে গেছে। আমি পরিস্থিতি সেটা আছে। সরি, আমি আপনাকে বিরক্ত না করলাম। আমরা আবারও ছোট্ট একটা আসলে বিরতি নেওয়ার সময় হয়েছে। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরছি। আকিজ সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিজ সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি। একটা বিষয় আপনার সঙ্গে একটু আলাদাভাবে জানতে চাই, আমরা যে আলোচনা সেটি হচ্ছে যে ঋণ পরিশোধের একটা বিষয়। এইটা নিয়ে যথেষ্ট উদ্বেগের কথা আপনি নিজেও বহুবার বলছেন। এই উদ্বেগটা আজ থেকে নিয়ে যদি আপনি একটু ব্যাখ্যা করেন। 2023 সালে জি কোভিডের পরপর আমি বলেছিলাম বাংলাদেশে ঋণ পরিশোধের ক্ষেত্রে সবচেয়ে জটিল পরিস্থিতি হবে 2026-এ। কারণ সে সময় আমি সমস্ত মেগা প্রজেক্টগুলোকে বিশ্লেষণ করে দেখেছি তাদের এই সময় কখন থেকে কখন দিতে হবে, কিন্তু টাকা দিতে হবে। পরিস্থিতি তার চেয়েও কঠিন হয়ে গেছে এখন। কারণ এই বিগত সরকার, পতিত সরকার প্রায় 9 না 10 বিলিয়ন ডলারের মতো অপরিশোধিত টাকা রেখে গেছিল। জ্বালানি এনেছে, টাকা ফেরত দেয় নাই, বিদেশ থেকেও টাকা আসে নাই, ইত্যাদি ইত্যাদি। তো এখনও কিন্তু পরিস্থিতি যেটা হয়েছে, যেহেতু বাজেট ঘাটতি রয়েছে বা অর্থায়নের প্রয়োজন রয়েছে এবং বৈদেশিক মুদ্রারও প্রয়োজন রয়েছে, যেই পরিমাণে সরকার 8-9 বিলিয়নের মতো আপনার ধার নিচ্ছে এবার, এবং বছর শুরুতে ধার নিচ্ছে এবং ধার নিয়ে ধার শোধ করছে, এটা তো একটা মারাত্মক জিনিস। এবং আমরা যে অন্তর্ভুক্তিমূলক সরকার দেশের কথা বলি, জি যে মানবতাবাদী সরকার রাষ্ট্রের কথা আমরা চিন্তা করি, তো আমরা পরবর্তী প্রজন্মের ঘাড়ে কী ধরনের আপনি বোঝা লক্ষ লক্ষ টাকা চাপিয়ে দিয়ে যাচ্ছি, এটা তো বিবেচনার ভিতরে রাখতে হবে। এই যে আমি বললাম যে ওনারা বাস্তব জ্ঞানকে অর্থনীতিতে প্রয়োগ করে নেই, অর্থনীতি নিয়ে রাজনীতি করতে নেই, বুঝেছেন? অবশ্যই। আপনি অর্থনীতি নিয়ে রাজনীতি করবেন না, রাজনীতি দিয়ে অর্থনীতি চালানোর চেষ্টা করবেন। হ্যাঁ, এবং অথবা উল্টাভাবেও বলতে পারেন যে রাজনীতি দিয়ে অর্থনীতি করেন না। তো সেই ক্ষেত্রে আপনি কাকে কোথায় কি দায়িত্ব দিচ্ছেন, আগামী দিনে প্রজেক্টগুলো কি হবে, আর এই বাইডা বেজা ইত্যাদি একত্রিত করে আপনি করে ফ্যাশন শো করবেন না অন্য কিছু করবেন, এটা তো আকাশ থেকে করবেন না মাটি থেকে করবেন, সেগুলি ভিন্ন ব্যাপার আর কি। কিন্তু আপনি দেখেন, আপনি প্রতিশ্রুতি অনেক শুনছেন, হ্যাঁ। সবচেয়ে বড় জায়গাটা তো হলো চীনারা আসছে যেভাবে, তো এইগুলোকে কিভাবে আগামী দিনে নিয়ে পরিবীক্ষণ করার আমাকে বলা হয়েছে। যেমন প্রত্যেকটা প্রজেক্টের এখন ড্যাশবোর্ড থাকবে, কে কোথায় সবুজ লাল ইত্যাদিতে থাকবে, আইএমইডি থেকে এটা দেখা হবে। আমি খুবই উৎসাহিত হয়েছি, কারণ আমরা এই প্রজেক্টগুলোকে বেশি সময় ধরে বারবার করে সময় দিয়ে এগুলি করবেন আর কি। কিন্তু ওইগুলোকে পরিচালনা করার জন্য বা এগুলিকে ব্যবহার করার ক্ষেত্রে, এগুলিকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যে দক্ষতা এবং সময় দরকার হয়, সেটা ওনারা দিতে পারবেন কিনা, এবং সেটার সাথে
কারিগরি দক্ষতা সম্পন্ন লোককে, পেশাজীবীদের সাথে ওনাদের সেই সংযোগটা কতখানি হবে সেটাও একটা দেখার বিষয়। ওখানে যখন প্রকল্প দেখেন আপনি, বলছি সরকারের পক্ষ থেকে শিক্ষা খাতে সংস্কারের ব্যাপারে যেটা বলেছে তার শতভাগ আমাদের সাথে মিলেছে, আমাদের নির্বাচনী ইশতেহারের সাথে। খাওয়া দাওয়া দুপুরে খেতে দিতে হবে বাচ্চাদের, না হলে হবে না, তাদের কাপড় জামা দিতে হবে, জুতা দিতে হবে, আপনার আমাদের শেখাতে হবে, ডিজিটাল ডিভাইড কমাতে হবে। তারপরে বললেন আপনি ল্যাপটপ একটা করে ট্যাব দিবেন প্রত্যেককে। ট্যাবের সাপ্লাইটা কে দিবে? তাই না? দোয়েলের কথা তো আমাদের মনে আছে। তো আমরা তো দোয়েলের কথা কেউ এখন মনেও করেন। দোয়েল বলে যে একটা পাখি ছিল তাকে আপনারা বদনাম করে দিয়ে গেছেন এটার ভিতরে। সেহেতু আমরা এটা সুশাসনের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি, এবং আমার প্রত্যাশা হলো যে এবারে স্থানীয় সরকার নির্বাচনটা যেন ভালো হয়, দলাদলির বাইরে থেকে, মার্কার বাইরে থেকে, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের, যারা স্থানীয় সরকারের নির্বাচনকে তার জীবিকা হিসেবে দেখবে না, এইরকম মানুষগুলোকে আমরা যেন নির্বাচন করতে পারি। আমি একটা ভরসার জায়গা ওই জায়গাটা দেখছি, এবং ওইখানে যদি কিছু ক্ষমতার বিকেন্দ্রায়ন হয় তাহলে আমাদের সংসদ সদস্যদের আচরণের ক্ষেত্রেও আমরা বোধহয় একটা ভারসাম্য আমরা পেতে পারি। দেখবেন এটা একটা বড় বিষয় হয়ে যাবে খুব দ্রুতই। আমরা আলোচনা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আপনার মানে আপনি একটা কাজের জন্য খুব বিখ্যাত আমাদের কাছে অন্তত, বা সাধারণ যারা অর্থনীতি সহজে বুঝতে চান, অনলাইনার যদি বলি, আপনি একটা বলেছেন যে অর্থনীতি নিয়ে যেন রাজনীতি করানো হয়। আমি একদম শেষ জায়গায় যদি আসি, আমি আপনার কাছে একদমই এরকম ছোট ছোট কিছু উত্তর চাই। আমি আপনাকে খুব দ্রুত কিছু প্রশ্ন করতে চাই। যদি বলি যে এই গত 6 মাসে সরকারের সবচেয়ে ভালো সিদ্ধান্তটা কোনটা ছিল মনে করেন? আমি মনে করি যে পাঠ্যপুস্তকের থেকে প্রধানমন্ত্রী, প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়ার জীবন বৃত্তান্ত সরানো, এই সিদ্ধান্ত সরকার নিয়েছে যে প্রধানমন্ত্রীর কাছ থেকে, যে এই তিনজনের জীবন বৃত্তান্ত বইয়ের ভিতরে, পাঠ্য বইয়ের ভিতরে নাই। আমি মনে করি এটা অসীম সাহসিক একটা সিদ্ধান্ত হয়েছে। আমি এটার জন্য সবচেয়ে বড় অর্থনীতির ক্ষেত্রে আমি মনে করি যে ওনারা ওনাদের ভুল সংশোধন করার শক্তি দেখিয়েছেন। ওনারা ওই যে অলিগার্কদের ব্যাংকগুলো ফেরত দিতে চেয়েছিলেন, তারপর নিজেরা ওটাতে ফেরত নিয়ে এসে নিজেদের সমাধান করেছেন। এইটা এক ধরনের সাহসিকতার প্রয়োজন করে। আর সবচেয়ে ভুল বা খারাপ সিদ্ধান্ত? আমি ভুল বা খারাপ সিদ্ধান্ত মনে করি যে মানে প্রশাসনিক ব্যবস্থার রাজনৈতিক পদায়ন, আমি এটাকে একবারই দেখি না, এবং বিশেষ করে বিদ্যালয়ে এবং অন্যান্য জায়গাতে রাজনৈতিক পদায়ন এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এইটা ওনাদের জন্যই সবচেয়ে বড় মাঠে মারবে। আর এক বাক্যে যদি বলি 6 মাসের মূল্যায়ন কি আপনার কাছে? 6 মাসের মূল্যায়ন হলো আরও সদিচ্ছা লাগবে, আরও সক্ষমতা লাগবে, আরও এখানে সমন্বয় দরকার করবে। সেইটার উপলব্ধি ওনাদের আসবে বলে আমি প্রত্যাশা করি। সরকারকে কত নম্বর দিবেন 6 মাসের জন্য? আজকাল তো নম্বর দেন, আজকাল তো গ্রেড দেয়। আমি তো ওনাদের এ দিতে চাই, কিন্তু টানে তো বিয়ের দিকে। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, একদম সংক্ষেপে যদি বলেন, অনেক কথা আগে বলেছেন এই বিষয়টি নিয়ে, তারপর একদম সাধারণ দর্শক বা সবার জন্য যদি একদম উপসংহার হিসাবে, সামারি হিসেবে যদি জিজ্ঞেস করি যে এই পরের 6 মাসে আপনি কোন 5টি পদক্ষেপ অগ্রাধিকার ভিত্তিতে? আমার প্রথম পদক্ষেপ তো হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। দ্রব্যমূল্য কোনো অবস্থায় যে না যায়, এটার সাথে খাদ্য নিরাপত্তার বিষয়, জ্বালানি সংকটের মধ্যমেয়াদী সমাধান বের করতে হবে এটার ভিতরে। ব্যাংক খাতের সমাধানের ক্ষেত্রে আমার একটা মানে বোধগম্য আমার একটা পথরেখা অবশ্যই আমার এখানে দিতে হবে। বিনিয়োগকে সচল করার ক্ষেত্রে ব্যাংক এবং আপনার জ্বালানি ব্যতিরিকে যে সমস্ত উপাদানের কথা বলে, বিশেষ করে বিনিয়ন্ত্রণের জন্য আমরা যেগুলো বলেছি এবং কর, সেইটার জায়গাটা আমার করতে হবে। আর পঞ্চমত যদি বলেন তাহলে যে সমস্ত নাগরিক সুবিধা আছে এবং বিশেষ করে যে সমস্ত সুরক্ষা করা হয়েছে সেখান থেকে যেন কোনোভাবেই দুর্নীতি না হয় সেটাকে নিশ্চয়তা দিতে হবে। আর মানে এই প্রসঙ্গে আমার একটা কথা মনে হলো বলে আমি শেষ প্রশ্নটা করি, সেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে সরকারের লোকজনই বলছে যে তারা ইশতেহার সম্পূর্ণ বাস্তবায়ন করেছেন বা তার চেয়েও বেশি বাস্তবায়ন করেছেন। ইশতেহারের 2টা প্রতিশ্রুতি ছিল, একটা হচ্ছে আর্থিক খাত সংস্কারের জন্য একটা কমিশন গঠন, আর একটা হচ্ছে যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যেটি আছে সেটি বিলুপ্ত করা হবে।
এই দুটো নিয়ে আপনার শেষ মন্তব্য। শেষ মন্তব্য তো আমি দ্বিতীয় এটার সাথে আপনি যুক্ত করতে পারেন সরকার কিভাবে আপনার মানে পে কমিশনের রিপোর্ট ঠিক মতো এখনো কি কেন করবে, উপর কিভাবে ওই বাস্তবায়ন একই, করতে পারে? এগুলি সবই একই সূত্রে গাথা। জি। সেটা হলো যে সরকারের করার ক্ষেত্রে যে সমস্ত বল লাগে, শক্তি লাগে, যে সমস্ত আপনার সে এটার সম্পদ লাগে বা রিসোর্স লাগে, সেইটার ক্ষেত্রে সরকার রাজনৈতিক অর্থনীতিতে পেরে উঠতেছে না। এইটা আটকানোর জন্য যারা আছেন বা এগুলিকে করতে দেওয়ার জন্য যে চাপ আছে, সেগুলিকে চালানোর জন্য ওনার সেই মুহূর্তে শক্তি নাই। এবং এই যে ভাগ করতে পারছে না, এটা আবারই সেই একদিকে আপনার আমলাতন্ত্রের ব্যাপার এখানে রয়েছে, আপনি অন্যদিকে যদি আপনি বলেন যে অন্য জায়গাতে উল্টাভাবে কাজ করছে, যে ওনারা চাপ দিচ্ছেন, ওনারা পারছেন না। এইটা আমি মনে করি ওনাদের এক কথায় যদি আপনি বলেন, এটা একটা মানে ওনাদের বিবেচনার তথ্যভিত্তিক, ন্যায়ভিত্তিক একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওনারা রাজনৈতিক সাহস দেখাতে পারছেন না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ আলোচনা শুনলাম, তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা শুধুমাত্র খারাপ দিক, সমালোচনার দিক সেটি বলিনি, করণীয় জায়গা থেকেও অনেক কথাই বলেছি। আমরা আশা করব যে জি মাসুম, একটা কথা বলি, জি এই এত কথা বললাম, এইটার একটাই কারণ, এই সরকারের ব্যর্থ হওয়ার সুযোগ নাই। সুযোগ নাই। এই সরকারের ব্যর্থ হলে বাংলাদেশের জন্য পৃথিবীর আমাদের আগের বিপর্যয়ের চেয়েও বড় বিপর্যয়ের মুখোমুখি আমার হওয়ার ভয় রয়ে গেছে, সেহেতু একে ব্যর্থ হতে দেওয়া যাবে না। সুতরাং আমরা শেষ কথা যদি বলি, ডক্টর দেবপ্রিয়র কথা ধরেই আমরা সদিচ্ছাটা দেখতে চাই, আমরা সক্ষমতা দেখতে চাই, আমরা সমন্বয় দেখতে চাই। এই তিনটি কথা দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করছি। যারা এতক্ষণ দেখলেন, আপনাদের প্রত্যেকেই শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। আকিস সিমেন্টে তৈরি এ বাড়ি, সিমেন্টে লোহার শক্তি। আয়রন স্ল্যাগ সমৃদ্ধ আকিস সিমেন্ট, সিমেন্টে লোহার শক্তি।